লেখক শুভেন্দু খানের দুর্গেশ নন্দিনী। ছোটবেলায় আমাকে নাকি খুব সুন্দর দেখতে ছিল, মার মুখে শুনেছি। সবাই বলতো ডল। যে পারতো এসে আমায় চটকে দিত। অবশ্য পোশাকি নাম একটা ছিল বই কি। বিজয়া দশমীর দিন জন্মেছিলাম বলে মা আমার নাম রেখেছিল বিজয়া। কিন্তু বাবার বড় অপছন্দ সে নাম। বাবা বলতেন, না না, নামটা কেমন যেন। বিজয়া তো বিসর্জনের প্রতীক। মা দুর্গা এসেছেন আমার ঘরে, তাই আমার মেয়ের নাম দুর্গা। তর্ক জুড়তেন মা। আচ্ছা, মেয়ে বুঝি শুধু তোমার একার, আমার নয়? বিজয়া বিসর্জনের প্রতীক কে বলল তোমায়? 9 দিন 9 রাত যুদ্ধ করে দশম দিনে দেবী দুর্গা মহিষাসুর বধ করেন, দুষ্টের দমন করেন। তাই এই দিনটি বিজয়া। মেয়ে আমার সব যুদ্ধে বিজয়ী হবে। তর্ক চলতেই থাকতো। হার মানার পাত্র নন বাবা। ভাবখানা এমন, বিনা যুদ্ধে না ছাড়িব সুচাগ্র মেদিনী। বেশ, না হয় মানলাম তোমার কথা, কিন্তু মা আমার শুধু মহিষাসুর নয়, দুর্গা হয়ে অনেক অসুরী বধ করবে। মেয়ে আমার তাই দুর্গা। শেষমেশ থেকে গিয়েছিল বাবার দেওয়া নামটা। ছোটবেলাটা আমার খুব সুন্দর কেটেছিল। অভাব বলতে তেমন ছিল না আমাদের সংসারে। দুবেলা খেয়ে পড়ে ভালোভাবেই চলে যেত। আমরা ছিলাম 2 ভাই বোন। আমি ছোট, দাদা নিলয় আমার চেয়ে 4 বছরের বড়। বাবা ছিলেন রেলের স্টেশন মাস্টার, বদলির চাকরি। 2 মাস অন্তর বাড়িতে আসতেন। বাবা এলে আমার আনন্দ যেন আর ধরতো না। এক ছুটে উঠে পড়তাম বাবার কোলে। বাবা যখনই বাড়িতে আসতেন ব্যাগ ভর্তি করে সবার জন্য কিছু না কিছু জিনিস আনতেন। আমাদের কৌতূহল যেন ধরতো না। আমি আর দাদা ঘিরে ধরতাম বাবাকে। বাবার ব্যাগ থেকে না জানি এক এক করে কত কি বেরিয়ে আসবে। সেই সব আলাদিনের আশ্চর্য প্রদীপের অপেক্ষায় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যেত। রান্নাঘর থেকে মা চড়া গলায় বলতেন, তোরা কি শুরু করেছিস সব? মানুষটা সবে এলো, একটু জিরোতে দে। কিন্তু কে কার কথা শোনে? আমরা তখন বাবার ব্যাগ ধরে টানাটানি শুরু করেছি। বাবা বলতেন, কেউ ব্যাগে হাত দেবে না, আমি এক এক করে সব বের করব। আমাদের তর সইতো না। ঘিরে ধরতাম বাবাকে। জামা প্যান্টও ছাড়তে দিতাম না। বায়না করতাম, কি এনেছো দেখাও না বাবা। বাবা মাটিতে বসে ব্যাগের চেন খুলে এক এক করে বের করতেন আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। বিস্কুটের প্যাকেট, বিছানার চাদর, গায়ে মাখা সাবান, আমার জন্য লজেন্স, দম দেওয়া পুতুল, দাদার জন্য দম দেওয়া গাড়ি, মার জন্য ছাপা শাড়ি, ঘর সাজানোর পেতলের বুদ্ধ মূর্তি, মাটির রাধাকৃষ্ণ মূর্তি। এক এক করে সব বেরিয়ে আসতো বাবার ব্যাগ থেকে। মাও কখন রান্নাঘর ছেড়ে আমাদের পেছনে এসে দাঁড়াতেন। বাবা আসতেন 7-8 দিনের ছুটি নিয়ে। এই সময়টাতে মা রকমারি রান্না করতেন। বাবার খাসির মাংস বড় প্রিয় ছিল। বাবা এলে খাসির মাংস হবেই। আর আমরাও বাবার আসার পথ চেয়ে বসে থাকতাম। বাবা এলে তবেই না উনুনে চাপবে 1 হাঁড়ি খাসির মাংস। বাবার চলে যাওয়ার দিনটা খুব মন খারাপ হয়ে যেত। আমি খুব কাঁদতাম। মা কোলে তুলে নিয়ে সান্ত্বনা দিত আমায়। কাঁদে না সোনা, বাবা আবার সামনের মাসে আসবে তো, তখন আবার কত জিনিস আনবে তোমার জন্য। দেখতাম বাবার চোখ দুটো ভিজে উঠেছে। দাদা আমার চেয়ে 4 বছরের বড়। একটু বুঝতে শিখে গিয়েছিল তখন। দাদাকে কোনোদিন কাঁদতে দেখিনি, তবু মনে হতো দাদার চোখ দুটো চিকচিক করছে। মাও অলক্ষে আঁচল দিয়ে চোখ মুছতেন। বাবা চলে গেলে বাড়িতে আবার সেই আমরা 3 জন, আমি, মা আর দাদা। বাবার অপেক্ষায় আবার পথ চেয়ে বসে থাকা। বাড়ির সবার ছোট আর গোলগাল পুতুল পুতুল চেহারার জন্য সবাই আমাকে খুব ভালোবাসতো। ছোটবেলায় শুধু একটাই ক্ষোভ ছিল আমার, বাড়িতে মাছ হলে মাছের মুড়োটা পড়তো দাদার পাতে। আমার মুড়ো খেতে ইচ্ছে করে না বুঝি? একদিন অন্তত মা দিতেই পারে আমাকে। কিন্তু না, মাছের মুড়োতে দাদার যেন জন্মগত অধিকার। শুধু তাই নয়, খাসির মাংস হলে মেটে পড়বে দাদার পাতে। কিশমিশ দেওয়া সন্দেশ দাদার জন্য বরাদ্দ। আমার ভাগে কিশমিশ খুলে যাওয়া সন্দেশ। একদিন বড় মুখ করে বলেই ফেললাম মাকে, তুমি দাদাকে সব সময় মুড়ো দাও কেন? আমাকেও তো একদিন দিতে পারো। মা হেসে বলতেন, মুড়ো খেলে বুড়ো হয়, লেজা খেলে রাজা হয়। দাদা তো বড়, আর বড় মানেই বুড়ো। তারপর একটু থেমে বলেন, মেয়ে হয়ে জন্মেছিস, কদিন পরেই তো বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবি। মাছের টুকরোটা পাবি কিনা সন্দেহ।
কষ্ট করতে শেখ। শরীরের নাম মহাশয়ে, যা সবে তাই সয়। জানেন, সেই ছোটবেলা থেকেই একটা কথা মাথায় গেঁথে গিয়েছিল, মেয়ে হয়ে জন্মেছি মানেই কষ্ট করতে হবে, সবকিছু সইয়ে নিতে হবে। আচ্ছা বলুন তো আপনারা, মেয়ে হয়ে জন্মানো কি আমার অপরাধ? যে অপরাধ আমার নয়, তার কষ্টভোগ আমি সইব কেন? আস্তে আস্তে বড় হয়ে উঠলাম। বাড়ির সবাই বলতো আমি নাকি ভীষণ জেদি আর একগুঁয়ে। মা বলতেন, মেয়েদের এত জেদ ভালো নয়, তোর কপালে অনেক দুঃখ আছে। বাবা হেসে বলতেন, এই তেজটা ভালো, আমরা হলাম মধ্যবিত্ত, তেজ আর অহংকার ছাড়া গর্ব করার মতো আমাদের আছেই বাকি। আমাদের বাড়িটা ছিল ছোট, পাশাপাশি দুটো ঘর, একটা রান্নাঘর। ঘর আর রান্নাঘরের মাঝে একটা ছোট ফাঁকা জায়গা, যেটাকে আমরা বৈঠকখানা বলতাম। এখানেই টেবিল পেতে খাওয়া দাওয়া। ছোটবেলায় আমি দাদার সাথে একটা ঘরে শুতাম। একটু বড় হতেই মা একদিন হঠাৎ বললেন, আজ থেকে তুই আমার কাছে শুবি। দাদা বড় হচ্ছে, পড়াশোনার চাপ বাড়ছে, নিলয়কে একটা ঘর ছেড়ে দিতে হবে। বুঝলাম আমিও বড় হচ্ছি। আগে যখন ছোট ছিলাম স্নান করার পর বৈঠকখানাতেই জামা কাপড় ছাড়তাম। আজকাল মা খুব রাগারাগি করেন। যা, আমার ঘরে চলে যা, দরজা বন্ধ করে জামা কাপড় ছাড়। সেই ছোট থেকে বুঝতে শিখে গিয়েছিলাম আমি মেয়ে, আমি আলাদা। সময়ের স্রোতে আরো একটু বড় হলাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি, দাদার 12 ক্লাস। সামনে উচ্চ মাধ্যমিক, তাই দাদাকে নিয়ে ব্যস্ত সবাই। বয়সের তুলনায় সেই সময় আমার শরীরের বৃদ্ধি যেন একটু বেশি। রাস্তায় বেরোলে বেশ কয়েক জোড়া লোলুপ চাহনি দেখে বেশ বুঝতে পারতাম ব্যাপারটা। মাল শব্দটার সাথে ততদিনে আমার পরিচয় হয়ে গিয়েছিল। অস্বস্তি হতো, ঘৃণায় গা রি রি করে উঠত। সেই সময় এক মাস্টার মশাই ছিলেন আমার, মধ্যবয়স্ক, বিবাহিত, বেটেখাটো মানুষ, স্থানীয় একটি স্কুলের টিচার। বাড়িতে এসে ইংরাজি পড়াতেন সপ্তাহে 4 দিন, মাসে 200 টাকা নিতেন। সেই মাস্টার মশাইয়ের চোখেও অদ্ভুত এক চাহনি দেখেছিলাম। নানান অছিলায় গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেন। ইচ্ছাকৃতভাবে কখনো কখনো গালে হাত দিয়ে আলতো চিমটি কেটে মিষ্টি হেসে বলতেন, তোমার কিন্তু পড়ায় একদম মন নেই, মন শুধু অন্যদিকে। গালে হাত দেওয়ার সময় আঙুলগুলো অনাবশ্যক আমার ঘাড় স্পর্শ করত। সেই স্পর্শ আমি বুঝতাম। শিরশির করে উঠত গা, ঘেন্না করত। লজ্জায় মাকে কিছু বলতে পারিনি। সেদিনের কথাটা খুব মনে পড়ে। সন্ধে নাগাদ এসেছিলেন উনি। বাইরে তখন তুমুল ঝড় জল হচ্ছে। দাদা তার নিজের ঘরে পড়ছিল, মার ঘরে পড়তে বসেছিলাম আমি। মা ছিল রান্নাঘরে। একটু আগেই মা চা দিয়ে গেছেন মাস্টার মশাইকে। যাবার সময় ঘরের দরজাটা মা বরাবর ভেজিয়ে দিয়ে যান। হঠাৎ পড়াতে পড়াতে উনি আমার ডান হাতের বাহু স্পর্শ করেন। কিছু বলতে যাব, এক হ্যাঁচকা টানে উনি আমাকে নিজের কাছে টেনে নেন। হুমড়ি খেয়ে পড়ি মাস্টার মশাইয়ের বুকে। আমার মুখের কাছে উনি নামিয়ে আনেন নিজের মুখ। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু ঘেন্নায় রাগে দিশেহারা হয়ে পড়েছিলাম। মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে বাম হাঁটু দিয়ে সজোরে আঘাত করি মাস্টার মশাইয়ের অন্ডকোষে। আর্তনাদ করে ওঠেন, যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন উনি। পেটের কাছে দুহাত চেপে ধরে মাটিতে বসে পড়েন। পেন্সিল বক্সের ডিভাইডার তখন আমার হাতে। এই মুহূর্তে বেরিয়ে যান বাড়ি থেকে। দ্বিতীয় কোনো বাক্য ব্যয় না করে উনি সেই ঝড় জলের মধ্যেই বাড়ির পথ ধরেছিলেন। দৌড়ে এসেছিলেন মা। এই ঝড় জলের মধ্যে কোথায় যাচ্ছ বাবা, একটু দাঁড়িয়ে যাও। ততক্ষণে আমি মার পেছনে এসে দাঁড়িয়েছিলাম। উনি আর দাঁড়িয়ে যাওয়ার সাহস পাননি। সেই ছিল শেষ দিন। তারপর আর কোনোদিন আসেননি আমাদের বাড়ি। মাসের মাইনেও নিতে আসেননি। সময় এগিয়ে চলে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ঘনিয়ে আসে দুর্যোগ। আমি তখন সবে 10ম শ্রেণীতে পা রেখেছি। বাবা ছিলেন সমুদ্রগড় রেল স্টেশনের স্টেশন মাস্টার। সেদিন দুপুরবেলায় বাড়ির ল্যান্ডলাইন ফোন যেন আর্তনাদ করে ওঠে। এক পরিচিত কণ্ঠস্বর জানিয়ে দেয়, বাবা আর নেই। স্টেশনে ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। সময় দেননি। স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কথাটা বিশ্বাস করতে পারছিলাম না কিছুতেই। বাবা আর নেই। বাবার কফিন বন্দি দেহ যেদিন আমাদের বাড়িতে আসে, কান্নায় ভেঙে পড়েছিলেন মা। পাড়া প্রতিবেশীরা কিছুতেই সামলাতে পারছিলেন না মাকে। সাদা চাদরে ঢাকা বাবার নিথর চেহারাটা দেখে মূর্ছা যাচ্ছিলেন বারবার। আমি স্থির চোখে তাকিয়েছিলাম বাবার স্পন্দনহীন দেহের দিকে।
বুঝতে পারছিলাম আকাশে দুর্যোগের ঘনঘটা। কান্না শুকিয়ে গিয়েছিল আমার। বাবার মৃত্যুর পর শুরু হলো আমাদের কষ্টের দিন। বাবার জমানো টাকা বিশেষ ছিল না। রেল কোম্পানি থেকে মৃত্যুর পর এককালীন কিছু টাকা পেয়েছিলেন মা, কিন্তু কলসির জল গড়িয়ে খেলে কতদিন আর চলে। দাদা তখন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করছে, হস্টেলে থাকে। হস্টেল আর পড়াশোনার একটা বড় খরচ আছে। আমার পড়াশোনার খরচও কম নয়, সামনেই মাধ্যমিক। দুটো জায়গায় প্রাইভেট টিউশন পড়ি, সেখানে টাকা লাগে, সংসার খরচ আছে। মা সেলাই জানতেন, বাড়িতে বসে সেলাইয়ের কাজ শুরু করেন। দোকানে দোকানে ঘুরে অর্ডার নিয়ে শাড়িতে ফলস পিকোর কাজ শুরু করেন। আমার টিউশন ছাড়িয়ে দেওয়া হলো, যেটুকু খরচ বাঁচানো যায়। পড়াশোনার পাশাপাশি আমি 4 আর 5 ক্লাসের দুটো টিউশন শুরু করি। সপ্তাহে 3 দিন বাড়িতে গিয়ে পড়িয়ে আসি। হাতে কিছু টাকা আসে, কিছুটা হলেও সাশ্রয় হয়। এভাবেই জোড়া তালি দিয়ে চলতে থাকে আমাদের সংসার। এদিকে বাবার চাকরিটা যাতে দাদা পায়, তার জন্য রেল অফিসে তদবির চলছিল। দরখাস্ত জমা দিয়েছিল দাদা, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সময় গড়িয়ে চলেছিল দ্রুত। অবশেষে নানান তদবির তদারক করে রেলে চাকরি পায় দাদা। দাদার তখন ডিপ্লোমার ফাইনাল ইয়ার। ডিপ্লোমা শেষ না করে চাকরিতে যোগ দেয় দাদা। এতক্ষণ গল্পটা শুনে নিশ্চয়ই ভাবছেন, যাক তাহলে সুদিন ফিরল। মাও আকাশের দিকে জোর হাত করে বলেছিলেন, যাক এতদিনে ভগবান মুখ তুলে চাইল। কিন্তু মানুষ ভাবে এক, হয় অন্য। চাকরি পাওয়ার পর দাদাকে চোখের সামনে বদলে যেতে দেখলাম। সংসারে নামমাত্র কিছু টাকা দিত। আমি তখন উচ্চ মাধ্যমিক পড়ি। একবার বই কেনার টাকা চাইতে গিয়েছিলাম। এই তো সেদিন বই কেনার জন্য 50 টাকা নিলি, আবার কিসের জন্য? আমি এত গোষ্ঠীর পিন্ডি টানতে পারবো না, নিজের ব্যবস্থা নিজে কর। জানেন, সেটাই ছিল শেষ। তারপর আর দাদার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, চাইতে পারিনি। মার সেলাই চলতে লাগলো। আমি বেশ কিছু টিউশন জোগাড় করলাম, নিজের ব্যবস্থা নিজেই করে নিতে শিখলাম। একটা সময় কলেজের ফি আর বই কিনতে গিয়ে কাল ঘাম ছুটে যেত। প্রতিটি মুহূর্তে নিজের হার প্রত্যক্ষ করতাম, মনে হতো হেরে যাব। তবু জানেন, লড়াইটা ছাড়িনি। বাবার কথাটা মনে পড়তো খুব। তেজ আর অহংকার ছাড়া গর্ব করার মতো আমাদের আছেই বাকি। এই জেদি বোধহয় টিকিয়ে রেখেছিল আমাকে। দাদা যে বাবার চাকরিটা পাবার পর এভাবে বদলে যাবে ভাবিনি। পাড়ার কিছু বন্ধু বান্ধব জুটে গিয়েছিল। ক্লাবে বসে মদ আর মাংসের মৎসব চলতো। নেশা করে বাড়ি ফিরে রাত্রে মাঝে মধ্যে অকথ্য গালিগালাজ করত। মা নীরবে চোখের জল ফেলতেন। প্রথম প্রথম দাদাকে বোঝাবার চেষ্টা করতাম, দাদা বুঝতো না, রেগে যেত, উত্তেজিত হয়ে পড়তো। বুঝেছিলাম যে জেগে ঘুমিয়ে থাকে তাকে জাগানোর চেষ্টা বৃথা। তাই চুপ করে থাকতাম, বিশেষ কিছু বলতাম না। তারপর যেদিন রাত্রে নেশা করে বাড়ি এসে দাদা প্রথম যখন আমার গায়ে হাত তুলেছিল, সেদিন আর স্থির থাকতে পারিনি। দাদার যাওয়ার কলার ধরে বলেছিলাম, আর একবার যদি আমার গায়ে হাত তুলিস, তোর এই হাত আমি ভেঙে দেব। দাদা সেদিন কি বুঝেছিল জানি না, ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছিল। সবার জীবনেই বোধহয় প্রেম আসে, আমার জীবনেও এসেছিল। ভালোবেসে ফেলেছিলাম একটি ছেলেকে। সেদিন বিকালে কলেজ থেকে ফিরছি, বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে। সেদিন একটি রাজনৈতিক দলের ডাকা জমায়েতার মিছিল ছিল বোধহয়। যানজটে বিপর্যস্ত শহর। বেশ কিছুক্ষণ বাস নেই, কি করব তাই ভাবছিলাম। হঠাৎ একটি বাইক এসে আমার সামনে দাঁড়ায়। হেলমেটের সামনের স্বচ্ছ কাচ ওপরে তুলে বলে, আজ বাস পাওয়া মুশকিল, পেছনে উঠে পড়ো, আমি পৌঁছে দিচ্ছি। মাথায় হেলমেট থাকায় চিনতে পারিনি। মাথার মধ্যে তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই ছেলে? আমাকে চেনে অথচ আমি বুঝতে পারছি না। বাস স্ট্যান্ডে তখন অপেক্ষমান অনেক যাত্রী। বুঝতে পারছিলাম বেশ কয়েক জোড়া চোখ আমায় অনুসরণ করছে। ছেলেটি বলে, এত ভাবছো কি, উঠে পড়ো। তারপর বাইকের ডিকির সাথে বেঁধে রাখা একটা হেলমেট খুলে আমার হাতে দিয়ে বলে, এটা পরে উঠে পড়ো পেছনে। আমি তখনও ভেবে চলেছিলাম, কে এই ছেলেটি? মনের মধ্যে তখনও সংকোচ, দ্বিধা। বোধহয় আমার মনের কথা পড়তে পেরেছিল ছেলেটি। আমাকে চিনতে পারলে না তো? তারপর মাথা থেকে হেলমেট খুলে নিজের হাতে নিয়ে বলে, এবার চিনতে পারছো? আমি অর্ণব, রুম্পা ঝুম্পার দাদা। এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়। রুম্পা ঝুম্পা 2 যমজ বোন, ক্লাস 8-এ পড়ে। আমি ওদের সায়েন্স গ্রুপ মানে অঙ্ক, জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান পড়াই, সপ্তাহে 3 দিন। আমাদের বাড়ি থেকে হেঁটে 20 মিনিটের রাস্তা। আগে অর্ণবকে দেখেওছি, কিন্তু সেইভাবে আলাপ পরিচয় ছিল না।
বাস স্ট্যান্ডের বেশ কয়েক জোড়া চোখ তখন নীরবে আমাদের অনুসরণ করা শুরু করে দিয়েছে, হয়তো রসালো কোনো গল্পের অপেক্ষায়। আমি দ্বিতীয় কোনো কথা না বলে হেলমেট মাথায় গলিয়ে চুপচাপ বাইকের পেছনে বসে পড়ি। জানেন, জীবনে প্রথম সেই অর্থে অপরিচিত কোনো ছেলের বাইকের পেছনে বসেছিলাম। একটা নাম না জানা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, ভালো লাগছিল, সেই সাথে একটা অস্বস্তির ছোঁয়াও বটে। মিছিল মিটিং এর জন্য রাস্তায় যানজট ছিল, ফলে অর্ণব দ্রুত চালাতে পারছিল না। মাঝে মাঝে ব্রেক কষতে হচ্ছিল, আর সেই ব্রেকের ধাক্কায় আমিও হুমড়ি খেয়ে পড়ছিলাম অর্ণবের গায়ে। আমাকে ধরে বসো, নইলে পড়ে যাবে তো। অর্ণবের কাঁধ দুটো ধরে বসেছিলাম। সেই প্রথম অন্য এক অনুভূতির স্বাদ পেয়েছিলাম, যে স্বাদ আমি চিনি না, জানি না, বুঝিনি কখনো। এক অনাস্বাদিত অনুভূতি আমায় গ্রাস করে রেখেছিল। শুরুটা ছিল এমনি ভাবেই। আমি রুম্পা ঝুম্পাদের বিকালে কলেজ থেকে ফিরে পড়াতে যেতাম। মাঝে মাঝে অর্ণবের সাথে দেখা হতো ওদের বাড়িতে। কলিং বেল বাজালে হেসে দরজা খুলে দিত। অর্ণবের চোখের চাহনিতে এমন একটা কিছু ছিল যে তাকে অস্বীকার করার ক্ষমতা সে সময় আমার ছিল না। সে সময় আমার মোবাইল ছিল না, বাড়িতে ল্যান্ডলাইন ছিল। ল্যান্ডলাইনের নাম্বারটা একদিন নিজেই নিয়েছিল অর্ণব। তোমাদের বাড়ির নাম্বার দাও, কখন কি দরকার লাগে, ফোন করলে অসুবিধা নেই তো? না বলতে পারিনি আমি। ফোন নাম্বার দিয়ে বলেছিলাম, না না, অসুবিধা কিছু নেই। মাঝে দুটো দিন কেটে গিয়েছিল। মনের মধ্যে কোথাও যেন অর্ণবের ফোনের প্রতীক্ষায় ছিলাম। ফোনের শব্দ শুনলে দৌড়ে যেতাম, এই বুঝি অর্ণবের ফোন। কিন্তু না, অর্ণবের ফোন আসেনি। ফোন এসেছিল তৃতীয় দিন। আমি ধরেছিলাম ফোনটা। অন্য প্রান্তে অর্ণবের গলা। কাল কলেজ থেকে কখন ফিরছো? কলেজ থেকে বেরোতে বিকাল 4টে বাজবে। কাল তো পড়ানো নেই তোমার? আমি কলেজ গেটে আসবো। কেন, কিছু দরকার আছে? সেটা কালই বলবো। পরের দিন বাইক নিয়ে ঘড়ি ধরে ঠিক 4টের সময় এসেছিল অর্ণব। আমি গেট থেকে বেরিয়েই দেখি চায়ের দোকানের পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে রোদ চশমা, ব্যাক ব্রাশ করে আঁচড়ানো চুল, নেভি ব্লু নীল প্যান্টের সাথে সাদা কালো ডোরা কাটা শার্টে বেশ ভালো লাগছিল অর্ণবকে। কাছে এগিয়ে যেতেই আমার হাতে হেলমেট ধরিয়ে বলে, চলো, উঠে পড়ো। কোথায় যাচ্ছি? চলোই না, গেলেই দেখতে পাবে। ঊর্ধ্বশ্বাসে বাইক ছুটায় অর্ণব। মনে হয় হাওয়ায় যেন উড়ে চলেছি। গাছপালা, বাড়ি, দোকানপাট প্রচন্ড গতিতে উল্টো দিকে ছুটে চলেছে। যেন এক অচেনার আনন্দে ছুটে চলেছি। দ্বিধা, সংকোচ, ভয় সব কিছুকে দূরে সরিয়ে রেখে চলেছি যেন এক অজানার আনন্দে। সে আনন্দ আফিমের নেশার মতো আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। আমি অর্ণবের কাঁধ দুটো শক্ত করে ধরে থাকি। সুতাহাটা, শ্রীকৃষ্ণপুর, গিরিশমোড়, মঞ্জুশ্রী, দুর্গা চকের শহুরে বড় রাস্তা ছেড়ে অর্ণবের বাইক কাঁচা পাকা রাস্তা ধরে। জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি বললেন না তো? চলো না, গেলেই দেখতে পাবে। আর আমাকে কিন্তু আপনি নয়, তুমি। বাইক এসে থামে হুগলি নদীর ধারে। এই জায়গাটা ভীষণ সুন্দর। আগে ছোটবেলায় বাবার হাত ধরে কয়েকবার এসেছিলাম, তাও সে কবেকার কথা। তারপর আর আসা হয়নি। এখন অনেক বদলে গিয়েছে জায়গাটা। হুগলি নদীর ধারে ধারে বসার জন্য সিমেন্টের বাঁধানো বেদি করে দিয়েছে কর্পোরেশন। সারি সারি নারকেল, তাল আর খেজুর গাছ। সিমেন্টের বাঁধানো বেদি দখল করে বসে আছে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা। আছে আমাদের মতো কম বয়সী কিছু ছেলে মেয়ে। আমি আর অর্ণব বসলাম একটি বেদি দখল করে। দূরে একটা স্টিমার দেখা যায়। নদীর ধার দিয়ে ইন্ডিয়ান অয়েলের তেলের পাইপ চলে গিয়েছে অনেকটা দূর। একটা জেটি বানানো, ছোট ছোট ডিঙি নৌকা ভেসে চলেছে কোথায় কে জানে। দেখতে দেখতে মন কেমন বিবশ হয়ে যায়। এ নদী যেন জীবনের নদী, জীবনের কথা বলে। সেদিন হুগলি নদীর ধারে বসে দূরে স্টিমার দেখতে দেখতে অনেক গল্প করেছিলাম। অর্ণব জানিয়েছিল তার কথা। বিএ পাশ করার পর পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। এছাড়াও একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। আমার কথাও জানিয়েছিলাম অকপটে। গল্প করতে করতে কখন ঝুপ করে সন্ধ্যার আধার নেমে এসেছিল বুঝতে পারিনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার ফেরা যাক, নইলে মা চিন্তা করবে। সন্ধ্যার আলো আধারিতে অর্ণব স্পর্শ করেছিল আমার হাত। দিক চক্রবালে সন্ধ্যার অস্তর আগে সিন্ধু বারোয়ায় বেজে উঠেছিল গান। সে গানের সুরে জাগরণ হয়েছিল আমার সমগ্র সত্তার। চলো,
পৌঁছে দিয়ে আসি তোমায়। নিঃশব্দে উঠে পড়েছিলাম বাইকে। নীরবতা যে এত কথা বলে আগে বুঝিনি। বাড়ি ফিরতে ফিরতে 7টা বেজে গিয়েছিল। বাড়িতে পা রাখতেই মা জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি? সে কখন থেকে চিন্তা করতে করতে আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। মার গলা জড়িয়ে সেদিন সে প্রথম মিথ্যা বলেছিলাম। কালকের পড়ানোটা আজ সেরে ফেললাম, একটু চা করো, গলা শুকিয়ে গেছে। আমি মুখে জল দিয়ে আসি। এর কয়েকদিন পরের ঘটনা। রুম্পা ঝুম্পাকে পড়িয়ে বেরোতে যাব। অর্ণব এসে বলে, একটু বসো, টাকাটা নিয়ে যাও। রুম্পা ঝুম্পা তোমরা ওপরে মার কাছে যাও। আমাকে বসিয়ে রেখে অর্ণব চলে যায়। একটু পরে ফিরে আসে টাকা নিয়ে। টাকা দিতে গিয়ে আমার আঙুল স্পর্শ করে। মুহূর্তে বিদ্যুতের শিহরণ খেলে যায় আমার মধ্যে। সারা শরীর শিরশির করে ওঠে। অর্ণব মুহূর্তে আমাকে টেনে নেয় কাছে। পুরুষালী ঠোঁটে স্পর্শ করে আমার ঠোঁট। আমার শির দ্বারাই তখন যেন জেগে উঠেছে এক কাল সাপ। থরথর করে কাঁপছিলাম। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বসে পড়েছিলাম চেয়ারে। শুধু বলতে পেরেছিলাম, এবার যাই, কাল কথা হবে। এক অপার্থিব সুখ নিয়ে সেদিন ফিরে এসেছিলাম বাড়ি। সবুজ ঘাসে শিশিরের ঘ্রাণের মতোই এক অনাস্বাদিত পুরুষালী গন্ধ আমাকে মোহাবিষ্ট করে রেখেছিল। বাইরে তখন অঝোর ধারে বৃষ্টি পড়ছিল। ভিজছিলাম আমি, ভিজতে যে চেয়েছিলাম আমি। আমার ধূসর মরুময় জীবনের প্রতিটি পাল যেন ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষায় গুনেছিল প্রহর। আমার সমগ্র সত্তা সেদিন জেগে উঠেছিল। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। বিশ্বাস করুন, আমি সত্যি সেদিন আমার প্রাণের বাসনা, প্রাণের আবেগ বেঁধে রাখতে পারিনি। অর্ণবকে নিয়ে আমি সত্যি সেদিন স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আচ্ছা বলুন আপনারা, আপনারা যারা বিদ্বজন সমাজের মাথা, বলুন আপনারা, স্বপ্ন দেখাটা কি ভুল? আমাদের মতো মেয়েদের কি স্বপ্ন দেখতে নেই? চুন সুরকিয়ে দিয়ে কি লাল নীল স্বপ্নের ইমারত গাঁথতে নেই? নেই বোধ হয়। তাই স্বপ্নটা ভাঙতে বেশি সময় লাগেনি। মাস 6 পরে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমাকে নিয়ে এটা ছিল তার নিছক একটা খেলা। ফোনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল আমার প্রতি তার আর কোনো আগ্রহ অবশিষ্ট নেই। আমি যেন তাকে আর বিরক্ত না করি। আসলে যেটুকু দরকার তা বোধহয় পেয়ে গিয়েছিল। টুথপিক দিয়ে দাঁতের খাঁজে আটকে থাকা মাংসের টুকরোকে নর্দমায় ছুঁড়ে ফেলতে তাই এতটুকু দ্বিধা করেনি। চুপচাপ নামিয়ে রেখেছিলাম ফোন। একটা ছোট্ট আলপিনের খোঁচায় চুপসে গিয়েছিল আমার স্বপ্নের বেলুন। তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল আমার লাল নীল স্বপ্নের ইমারত। কিন্তু আপনারা সুধী জনেরা বোধহয় জানেন না, খসে যাওয়া পলেস্তারার নিচে ইটের রং লালই থাকে। বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল আমার। আমি তখন বিএসসি শেষ করে বিএড করেছি। মার শরীরটা ভেঙে গিয়েছিল। সারাটা দিন অর্ডার নিয়ে সেলাই করতে করতে ক্লান্ত বিধ্বস্ত শরীরে ভাঙন লেগেছিল। হাত আর কোমরের ব্যথায় প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিল। মাঝে মাঝে মার মাথায় ভূত চাপতো। আমাকে ডেকে বলতো, আমার তো আর শক্তি নেই, দাঁড়িয়ে থেকে কিছুই করতে পারবো না, তোর ব্যবস্থা তোকে নিজেই করতে হবে। কাগজে বিজ্ঞাপন দিয়ে দেখ না একবার, তোর বিয়েটা হয়ে গেলে আমার শান্তি, তারপর তোর দাদা যা ভালো বোঝে করবে। বিছানায় মার পাশে বসে কথাগুলো শুনতাম বটে, কিন্তু তেমন গা করতাম না। মার অবস্থাটা বুঝি, কিন্তু আমাদের অবস্থাও আমি জানি। মার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম, আমি চলে গেলে তোমায় দেখবে কে শুনি? আমি কি আর সারা জীবন থাকবো? আমি চলে গেলে তোর অবস্থা কি হবে ভেবেই আমার ঘুম হয় না রাত্রে। তোর তো নিজের একজন কাউকে দরকার। আমি হেসে বলতাম, তার মানে তুমি আমার পর? এতদিনে বুঝলাম তুমি আমার নিজের নও। মা হেসে ফেলতেন, পাগলি মেয়ে একটা। আচ্ছা অনেক হয়েছে, এবার তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি মাথায়। বিয়ের সম্বন্ধটা এসেছিল দাদার এক বন্ধুর সূত্র ধরে, আর তারপর হঠাৎ করে পাকা দেখা হয়ে গেল। মার কাছে শুনেছিলাম বাঁকুড়ার বনেদি পরিবার। ছেলের নাম সৈকত। বয়স একটু বেশি হলেও দেখতে শুনতে মন্দ নয়। পারিবারিক ব্যবসা আছে, কাপড়ের দোকান। একটি বোন আছে বিবাহিত, বাঁকুড়াতেই থাকে, বাবা মা জীবিত। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানেন বিয়েটা হয়ে গেল। মার জমানো যেটুকু অবশিষ্ট ছিল সব শেষ। মার বিয়ের 4 ভরি সোনার গয়নাটা যেদিন আমার হাতে তুলে দিল, সেদিন আমি কেঁদে ভাসিয়েছিলাম।
কনকাঞ্জলির সময় সব ঋণ শোধ করে গেলাম বলে গাঁটছড়া বেঁধেছিলাম অপরিচিত এক যুবকের সাথে। শুধু মনে মনে জানতাম ঋণ শোধ নয়, ঋণের পাহাড় প্রমাণ বোঝা নিয়ে চলেছিলাম অজানা এক জীবনের উদ্দেশ্যে। প্রার্থনা করেছিলাম, এ ঋণের বোঝা বইবার শক্তি দাও প্রভু। চলে এলাম বাঁকুড়া। আবার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। পরিযায়ী পাখির মতো স্বপ্নগুলো আবার ডানা মেলতে শুরু করেছিল। চুন সুরকি দিয়ে একের পর এক লাল ইট গেথে বানাতে চেয়েছিলাম আমার স্বপ্নের তাজমহল। বৌভাতের পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। গত রাতে নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন পর্ব শেষ হতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া। সারাদিনের পরিশ্রম আর স্ত্রী আচার মানতে মানতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাইরে বেরোতেই শাশুড়িমার গলা শুনতে পাই। উনি চেয়ারে বসে কাগজ পড়ছিলেন। আমাকে দেখতে পেয়েই বলেন, আমাদের কিন্তু এত দেরিতে ওঠার রেওয়াজ নেই। বাবুর দোকান আছে, 8টার মধ্যে দোকান খুলতে হয়। তোমার জন্য তো আর না খেয়ে বাড়ি থেকে বেরোতে পারে না, কথাটা মনে রেখো। নতুন জীবনের প্রভাতী সূর্য এভাবেই আমায় জানিয়েছিল সুপ্রভাত। শুরু হয়েছিল আমার জীবনের দ্বিতীয় অধ্যায়। শুরু হয়েছিল মানুষ চেনার পালা। তড়িঘড়ি বিয়ে হয়েছিল আমার। দাদাও চেয়েছিল আমার বিয়েটা হয়ে যাক, কাঁধ থেকে বোঝা নামবে, তাই সেভাবে খবর নেওয়া হয়নি। এ বাড়িতে আমি ছাড়া আরো 3টে প্রাণী, আমার শ্বশুর, শাশুড়ি আর সৈকত। সৈকত আমার চেয়ে বয়সে 12 বছরের বড়। একটা কাপড়ের দোকান আছে বটে, কিন্তু তেমন চলে না। আমার ননদ কাকলি বাঁকুড়াতে কাছেই থাকে। সপ্তাহে একবার আমাদের বাড়ি ঘুরে যায়। এ বাড়ি চলে শাশুড়ির শাসনে। পান থেকে চুন খসার উপায় নেই। শাশুড়ি মার বাতের ব্যথা, হাঁটুতে জোর নেই, তবু সব কাজে তদারকি করা চাই। আমি আসার আগে বাড়ির রান্নাটা শাশুড়ি মা করতেন। আমি আসার পর সে দায়িত্ব বর্তায় আমার উপর। দায়িত্ব দিলেন বটে, কিন্তু জমি ছাড়লেন না। সকাল বা রাত্রে রান্নার পদ উনিই বলে দেবেন। রান্নায় কি ফোড়ন ব্যবহার হবে সেটাও বলে দেবেন উনি। রান্না আমিও ভালোই জানতাম। মা অসুস্থ হওয়ার পর একা হাতে সব রান্না করতাম। অথচ এ বাড়িতে নিজের মতো করে কিছু করার উপায় নেই। রান্নাঘরের সামনে একটা চেয়ার নিয়ে ঠায় বসে থাকবেন আমার শাশুড়ি মা। আমার বিরক্ত লাগতো জানেন। একজোড়া চোখ সিসিটিভি ক্যামেরার মতো সর্বদা আমাকে অনুসরণ করত। শ্বশুর ছিলেন মাটির মানুষ, কোনো সাথে পাছে থাকতেন না। নিজের ঘরে বই নিয়ে বসে থাকতেন। দুপুরে একবার খাওয়ার সময় বেরোতেন, তারপর আবার সেই রাত্রে। সৈকত সকাল 8টায় খেয়ে দোকানে বেরিয়ে যেত। দোকান বন্ধ করে ফিরতো দুপুর 2টো নাগাদ। দুপুরে সৈকত বাড়িতে আসতো 2 ঘন্টার জন্য। দ্বিপ্রাহরিক আহার সেরে ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে আবার বিকাল 4:30 নাগাদ বেরিয়ে যেত দোকানে। ফিরতে ফিরতে সেই রাত 10:30। খাওয়া দাওয়া সারতে রাত 11:30 বেজে যেত। তারপর খাবার টেবিল মুছে, বাসন মেজে, পরের দিনের সবজি কেটে রেখে শুতে যেতাম যখন ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই। সারাটা দিন সবার রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করে আমি তখন ক্লান্ত, বিধ্বস্ত। বিছানায় এলিয়ে দিতাম শরীর। তখনও একটা কাজ বাকি ছিল, সৈকতের খিদে মেটানো। সৈকত ছিল কামুক প্রকৃতির। চুলের মুঠি ধরে বিছানায় পশুর মতো ছিঁড়ে খুঁড়ে খেত আমার শরীর। সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, রোম্যান্স নেই, শুধু আছে নারী মাংস ছিঁড়ে খুঁড়ে খাওয়ার এক অনাবিল জান্তব উল্লাস। সে মাংসের স্বাদ বড় সুস্বাদু। গোদের ওপর বিস্ফোরা ছিল আমার ননদ। আসতো শনিবার বিকালে, একটা রাত থেকে রবিবার বিকালে চলে যেত। সৈকত 4:30 নাগাদ দোকানে চলে গেলে আমি ঘন্টাখানেক ঘুমিয়ে নিতাম। 6টা নাগাদ শ্বশুর শাশুড়িকে চা করে দিতাম। সেদিন বিকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গিয়েছিল। রান্নাঘরে গিয়ে দেখি আমার ননদ চা করছে। আমাকে দেখেই বলে, মা তো দিনে 2বার চা খায় মাত্র, সেটুকু সময় মতো করে দিতে পারো না? সারাটা দিন করো কি? তুমি সরো, আমি করে দিচ্ছি। থাক, খুব হয়েছে, আমি করে দিচ্ছি। ততক্ষণে শাশুড়ি মা রান্নাঘরে দরজায় এসে দাঁড়িয়েছেন। আদরের দুলালি এসেছেন আমার ঘরে, এত কষ্ট সইবে কেন? তবু জানেন, মেনে নিয়েছিলাম, মানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম সময়ে সব ঠিক হয়ে যাবে। বিয়ের 6 মাস যেতে না যেতেই মারা গেলেন আমার শ্বশুর মশাই। এ বাড়িতে আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী, তিনিও চলে গেলেন আমায় ছেড়ে। শাশুড়ি মা ঘরে এসে ননদকে বলতে শুনেছিলাম,
দুধ কলা দিয়ে কাল সাপ এনেছো ঘরে, 6 মাসের মধ্যেই বাবাকে খেলো, এবার তোমাকে না খায়। কথাটা শুনে শিউরে উঠেছিলাম আমি, আর দাঁড়াইনি, চলে এসেছিলাম ঘরে। বাপের বাড়িতে যাবার উপায় ছিল না আমার। মা মাঝে মাঝে ফোন করতো, কতদিন আসিস না, একবার তো আয়, দেখে যা তোর মা কেমন আছে। মার শরীরটা তখন খুব খারাপ হয়ে গিয়েছিল, বিছানায় পুরোপুরি শয্যাশায়ী। সৈকতকে বড় মুখ করে বলতে গিয়েছিলাম, মার শরীরটা খুব খারাপ, একবার গিয়ে 2 দিনের জন্য দেখে আসি। সৈকত সিগারেট টানতে টানতে নিরুত্তাপ উত্তর দিয়েছিল, এই 2 দিন আমাদের সংসারটা চলবে কি করে? আমি কি দোকান বন্ধ করে রান্না করতে বসবো? তারপর থেকে জানেন, মাকে দেখতে যাওয়ার নাম করতাম না, শুধু একটা সংসারকে টিকিয়ে রাখা আর আমার টিকে থাকার লড়াইটা চালিয়ে যেতে লাগলাম। সময় এগিয়ে চলে দ্রুত, আমার কোল আলো করে আসে অনন্যা। মার খুব ইচ্ছে ছিল নাতনির মুখ দেখবে। দাদার তখন বিয়ে হয়ে গিয়েছে। দাদাকে বড় মুখ করে বলেছিলাম, সৈকতের তো সময় নেই, দোকান আছে, একদিন এসে আমায় নিয়ে যেতে পারবি? দাদা ছোট্ট উত্তর দিয়েছিল, চাকরি আমারও আছে, সময় নেই আমার। ফোন নামিয়ে রেখেছিলাম আমি। তারপর সৈকতের অমতেই একদিন সকালে 3 মাসের অনন্যাকে বুকে চেপে গিয়েছিলাম মার কাছে। মার শেষ ইচ্ছে পূরণ হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে দেহ রেখেছিল মা। আমার শেষ শুভাকাঙ্ক্ষীও চলে গেল, বড় একা করে দিয়ে গেল। এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল। সৈকতের দোকানে বড়সড় চুরি হয়ে গেল। পার্টি পেমেন্টের প্রায় 50,000 টাকা ছিল, ক্যাশ টাকা আর জামা কাপড় শাড়ি মিলিয়ে প্রায় 2 লাখ টাকা মতো চুরি। এমনিতেই দোকান থেকে আয় বিশেষ ছিল না, তার উপর এই চুরির ধাক্কায় তখন আমরা বেসামাল। দোকানকে আবার নতুন করে দাঁড় করাতে গেলে টাকার প্রয়োজন। শাশুড়ি মা সৈকতকে ডেকে বলেছিলেন, তোর শ্বশুর বাড়িতে চেয়ে দেখ, ওর দাদা তো রেলে ভালো চাকরি করে, বিয়েতে তো কিছুই দিল না, নাতনি হওয়ার সময় একটা পয়সাও ধরায়নি, মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েই খালাস, ওদেরও তো একটা দায়িত্ব আছে। সৈকত কথাটা আমাকে বলতে এলে সেদিন পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, এ সম্ভব নয়। মুখোশে ঢাকা সৈকতের আসল চেহারাটা সেদিন বড় প্রকট হয়ে উঠেছিল। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল। মেয়ের মুখ চেয়ে সেদিন সহ্য করে নিয়েছিলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছিলাম, সম্পর্কের ভাঙন শুরু হয়ে গিয়েছে। আমি চাকরির চেষ্টা শুরু করে দিয়েছিলাম। সৈকতকে বলেও ছিলাম, আমি বিএড করেছি, একটু চেষ্টা করলে সরকারি স্কুল না হোক প্রাইভেটে কিছু না কিছু পেয়ে যাব। ঘোর আপত্তি ছিল সৈকতের। আমাদের বাড়ির মেয়েরা কোনোদিন বাইরে চাকরি করতে যায়নি, আর তুমিও যাবে না, এটাই আমার শেষ কথা। তবুও আমি হতাশ হইনি। সৈকতকে না জানিয়ে বিভিন্ন জায়গায় দরখাস্ত পাঠাতে শুরু করলাম। সেই সাথে বাড়ির সবার অমতে নিজের ঘরে বসে শুরু করলাম ছাত্র পড়ানো। শাশুড়ি মার ভীষণ আপত্তি ছিল, কিন্তু আমি কান দিইনি। মনে তখন একটাই চিন্তা, বাঁচতে হবে, মেয়েটিকে বাঁচাতে হবে। এদিকে দোকানকে নতুনভাবে শুরু করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা ছিল না আমাদের। তবু একটা শেষ চেষ্টা করেছিলাম। মার দেওয়া 4 ভরি সোনার হারটি বাদ দিয়ে বিয়েতে পাওয়া সব গহনা তুলে দিয়েছিলাম সৈকতের হাতে। যদি একমাত্র আয়ের উৎস দোকানটাকে বাঁচানো যায়, নতুনভাবে শুরু করা যায় সবকিছু, ভবিষ্যৎ আর মেয়ের মুখ চেয়ে মার দেওয়া হারটা শুধু রেখে দিয়েছিলাম একমাত্র স্মৃতি হিসাবে। কিন্তু নতুনভাবে শুরু করতে গেলে যে পরিশ্রম আর বৈষয়িক বোধের প্রয়োজন ছিল তা ছিল না সৈকতের। ফলে দোকান শুরু হলেও চলতে লাগলো ধুকতে ধুকতে। লক্ষ্মীর ভাড়ারে টান পড়লো, সৈকতের গালিগালাজ মাত্রা ছাড়ালো, বিছানা আলাদা হলো। আমাদের সম্পর্ক তখন একটা সুতোয় ঝুলেছিল। এভাবেই সময়ের স্রোতে কেটে গেল আরো 1টি বছর। আমি মুক্তির পথ খুঁজছিলাম, আর হঠাৎ পেয়ে গেলাম একটি সুখবর। একটি প্রাইভেট স্কুল থেকে প্রাথমিক কথাবার্তা বলার জন্য ডাক পাই। চাকরিটা পেয়ে গিয়ে হাতে চাঁদ দেখেছিলাম সেদিন। সৈকত শেষ কথা জানিয়ে দিয়েছিল আমাকে, চাকরির জন্য যেদিন এ বাড়ির বাইরে পা রাখবে, জেনে রেখো সেদিন থেকে বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। সৈকতের চোখে চোখ রেখে সেদিন আমিও দৃঢ়ভাবে জানিয়েছিলাম, চাকরিটা আমি করবই, আর তুমিও জেনে রেখো তোমার বন্ধ দরজা খোলার জন্য করাঘাত করতে আমি অন্তত আসব না। সেই ছিল শুরু আমার জীবনের 3য় অধ্যায়। একটি প্রাইভেট স্কুলের সামান্য কিছু মাস মাইনের টাকা আর নিজের উপর অগাধ বিশ্বাসকে সম্বল করে বাড়ি ছেড়েছিলাম সেদিন। না,
দাদার কাছে হাত পাতিনি। ছোট্ট একটি এক কামরার ঘর ভাড়া করে 2 বছরের অনন্যাকে নিয়ে শুরু করেছিলাম নতুন জীবন। জীবনে চলার পথে মুখোশধারী লোকের প্রলোভন যেমন পেয়েছি, ঠিক তেমনি কিছু সজ্জন ব্যক্তি বাড়িয়ে দিয়েছেন তাদের সহায়তার হাত। আজ আমিও প্রতিষ্ঠিত একটি নামী স্কুলের শিক্ষিকা। মেয়ে অনন্যা আজ মহারাষ্ট্রে চাকরি করে। মা অন্তপ্রাণ। মাসে একবার করে ছুটে আসে আমার জন্য, কখনো বা নিয়ে আসে শাড়ি, কখনো বা ব্যাগ, ঘর সাজানোর জিনিস, আবার কখনো বা চশমা। মুহূর্তে ফিরে যাই আমার ফেলে আসা ছোটবেলায়। বাবা এমনি ভাবে ভালোবাসার টানে নিয়ে আসতো কত শত জিনিস। আমার কথা ফুরালো, নোটে গাছটি মোড়ালো। না, ফুরায়নি বোধ হয়। দুর্গারা ফুরায় না, ফুরুত করে হারিয়ে যায় না। তারা বেঁচে থাকে ভীষণ ভাবে। গালে হাত দিয়ে কি ভাবছেন এতক্ষণ? এবার চিনতে পারলেন আমায়? বাড়ির বাইরে একটিবার পা রাখলেই চিনতে পারবেন আমায়, দেখতে পাবেন আমার মতো কত শত দুর্গাকে। না, আপনাদের কাছে দয়া চাই না, সহানুভূতি চাই না, চাই না কোনো সহায়তা, শুধু একটু ভালোবাসা চাই। দুর্গারা যে ভালোবাসার কাঙাল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।